আচ্ছা, কাল তোমাদের এক্সাম, তো তার জন্যেই তোমাদের শুভকামনা জানাই, পরীক্ষা খুব ভালো হোক। আর তোমরা বলেছো যে পরীক্ষাতে ভয় লাগছে, এরকম কিছু নয়, ভয়ের কোনো কারণ নাই। তার কারণ তোমরা যেগুলোই প্র্যাকটিস করেছো সেই কোশ্চেনই পড়বে, অসুবিধার কিছু নাই। এবার হয়তো একটু এদিক ওদিক করে দিতে পারে, ওতে কোনো রকম এখন থেকে কোনো স্ট্রেস নিও না, কারণ কোশ্চেন খুব ভালো হবে আর তোমাদের পরীক্ষাটাও খুব ভালো হবে। ঠিক আছে, তো কিছু টিপস তোমাদেরকে দিচ্ছি। যেমন ধরো, প্রথমে তোমরা যেটা করবে যে অ্যাট ফার্স্ট প্রথমেই থিওরিটিক্যাল কোশ্চেন অ্যাটেম্প করবে। প্রবলেম অ্যাটেম্প প্রথমেই করতে যাবে না। প্রবলেমে হয় কি, তুমি ধরো একটা প্রবলেম অ্যাটেম্প করেছো, প্রবলেমটা তোমার ভুল হয়েছে, ভুল হওয়ার পর তুমি আবার কাটাকুটি করেছো, আবার করছো, তারপরে আবার কোনো কারণবশত ধরো ভুল হলো। এবার কী হবে না, তোমার মনোবলটা ভেঙে যাবে। তুমি প্রথমে ভাবে আমার দ্বারা হচ্ছে না কোনো কিছু, সময় পেরিয়ে যাচ্ছে, আর এবার ওইটাকে ছেড়ে অন্য কোশ্চেন ধরতে গেলে প্রথমে যে কোশ্চেনটা ছেড়েছে সেটা তোমার মাথার মধ্যে ঘুরপাক খাবে। তার ফলে এমন একটা অবস্থার সৃষ্টি হবে যাতে করে তোমার পুরো পরীক্ষাটাই খুব বাজে রকমভাবে চলে যাবে। তাই প্রথমেই সবচেয়ে ভালো হচ্ছে যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন অ্যাটেম্প্ট করো, যে কোশ্চেনটা তুমি প্র্যাকটিস করে এসেছো, খুব সুন্দরভাবে লিখে দাও থিওরিটিক্যাল কোশ্চেনটা, তারপর তুমি বাকিগুলো অ্যাটেম্প্ট করবে। আর কিছু, যেমন ধরো দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের অর পড়েছে, একটা থিওরিটিক্যাল আছে, একটা প্রবলেম আছে, তুমি কোনটা অ্যাটেম্প্ট করবে? এখন কথা হচ্ছে, তুমি প্রবলেমটা যদি ভালো করতে পারো তুমি প্রবলেমটা অ্যাটেম্প্ট করো। তার কারণ হচ্ছে প্রবলেম টু দি পয়েন্ট মার্কস পাবে। কারণ প্রবলেম হলে পরে তোমাকে বেশি ভাষাও কিছু গুছিয়ে লিখতে হবে না, কোনো কিছুই করতে হবে না, তুমি শুধু অ্যান্সারটা বের করে দাও, ফুল মার্কস পেয়ে যাবে। আর থিওরিটিক্যালের ক্ষেত্রে কী আছে, কোনো একটা থিওরি দিয়েছে, সেটাকে তোমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে, তো সেক্ষেত্রে লম্বা চওড়া করতে হবে। আবার কেউ পরীক্ষক যদি মনে করে যে না তুমি ভালোভাবে বোঝাতে পারোনি, তার ফলে হয়তো নাম্বার কাটাকুটির ব্যাপার আছে। তো এই রকম বিশেষ করে সেগুলো তোমার 2 নম্বর বা 3 নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনের ক্ষেত্রে তো সবসময় চেষ্টা করবে যে প্রবলেম ভিত্তিক যে কোশ্চেনগুলো থাকবে, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এটা আমি মেন কন্ট্রোল করতে পারবো, তাহলে তুমি সেটাকে চুজ করো। ঠিক আছে, আর একটা কথা, যে কোনো কোশ্চেন পড়ুক তার ছবি তুমি দেবে, কারণ এর আগেও তোমাদেরকে বলেছি যে সব সময় ছবি আঁকার চেষ্টা করবে। আর ছবিটা কেমন হবে, যে ছবি যেমন হোক, যদি ডিরেকশন থাকে তো তোমরা সেই ডিরেকশনে সেই রকম ডিরেকশন তীর চিহ্ন দিয়ে এঁকে দেবে। ঠিক আছে, আর কোনো একটা অ্যান্সার বের করার পর অবশ্যই যদি সেটা ভেক্টর হয় তার অভিমুখটাকে অবশ্যই বলবে, এবং ছবি আঁকার সময় তুমি দেখিয়েও দেবে। যদি অ্যান্সার এমন হয় যে সেটা ভেক্টর অ্যান্সার, তুমি ধরো তুমি ম্যাগনেটিক ফিল্ড বলছো বা ইলেকট্রিক ফিল্ড বলছো, এই ধরনের যেগুলো ভেক্টর, সেই অ্যান্সার তুমি যখনই করবে তখন অবশ্যই সেটা ভেক্টর আকারেই প্রকাশ করবে। ঠিক আছে, তুমি ফোর্স বের করেছো, ফোর্স যখনই বের করবে তখন তুমি ফোর্সটা ভেক্টর আকারে বের করো। আর প্রত্যেকটা কোশ্চেনের অবশ্যই তুমি ছবি আঁকবে, সেই যেমন ছবি হোক। ধরো তোমাকে বললো যে ডাইপোল মুভমেন্টের তুমি ডেফিনিশন দাও, তো কী করবে, তুমি একটা ডাইপোলের ছবি এঁকে দেবে, ডাইপোল মুভমেন্ট যেদিকে হয় সেদিকে দেবে, তারপর তুমি ডেফিনেশনটা দাও। এরকম প্রত্যেকটার একটা করে ছবি আঁকবে। ঠিক আছে, বেশ, এবার আর ও নিয়ে ভাবার কিছু নাই, তোমরা সবই পারবে আমি জানি। তো একটা প্রবলেম তুমি যেটা বলেছিলে যে সেটা হচ্ছে ওই চার্জের প্রবলেমটা, যে ওই চার্জের প্রবলেমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরো যে কোন জায়গাতে কীভাবে বসাবে, কারণ এটা বিভিন্ন রকম উপায়ে হয়, তুমি ভেক্টর আকারেও প্রবলেমটাকে সলভ করতে পারো। তো আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, তুমি ধরে নাও এরকম একটা প্রবলেম দেওয়া আছে, Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, এটা ডি ডিস্টেন্সে অবস্থান করছে। সাপোজ কোশ্চেনটা এরকম থাকে যে অপর একটা আধান, ধরে নাও Q3 একটা আধান, একে কোথায় রাখলে পরে এই আধানটা নেট ফোর্স 0 হয়, তো কোনো বল অনুভব করে না। ঠিক আছে, প্রশ্নটা আবার ভালো করে শোনো। কোশ্চেনটা অন্যভাবে দিতে পারে যে তোমার ধরো 3টে আধান দেওয়া আছে, বলা আছে যে ইকুইলিব্রিয়ামে থাকবে, অর্থাৎ সাম্য অবস্থায় থাকবে, সেই কোশ্চেনটা সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে তোমাকে ভেক্টর অনুযায়ী প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার ফোর্স বার করতে হবে এবং সেটা 0 করতে হবে। সেটা যদি না হয়, তোমাকে যদি সিম্পলভাবে বলে যে দুটো আধান আছে, অপর একটা আধান কোথায় রাখলে পরে এই আধানটা 3 নম্বর আধানটা কোনো ফোর্স অনুভব করবে না, কোনো বল অনুভব করবে না। কোশ্চেন নাম্বার 1। 2 নম্বর হচ্ছে যে এমন বলতে পারে যে কোন বিন্দুতে এর প্রাবল্যটা 0 হবে। বোঝা গেল? এবার ধরো আমি চার্জের ক্ষেত্রেই বলছি যে ফোর্স আর প্রাবল্য বলতে কীরকম, যে তোমার 3 নম্বর যে চার্জটা তুমি নিয়ে আসছো, যদি প্রাবল্য বলে, যদি ফিল্ড বলে, তার ক্ষেত্রে কী করবে, +1 করে দেবে। আর যদি তোমাকে ফোর্স বলে, তাহলে যে আধানটা বসাবে সেই আধানটা। এবার কোথায় বসাবে, সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে তুমি দেখবে যে এই দুটো আধানের মধ্যে কীরকম পজিশন আছে। যদি দেখা যায় যে দুটো আধান সেম, একই রকম আধান, অর্থাৎ তুমি ধরে নাও এটাকে প্লাস দেওয়া আছে, এটাও প্লাস দেওয়া আছে,
অবভিয়াসলি এইরকম ক্ষেত্রে কী হবে, সেই জায়গাতে কখনোই দুই পাশে বসবে না। ভালো করে ভেবে দেখো, যে তুমি ধরো সাপোজ আমি দুটোকে প্লাস করেছি, এইটা প্লাস আছে, তাহলে তুমি যখনই এই দিকে কোথাও বসাবে তখন প্লাস প্লাস একে কী করবে, বিকর্ষণ করবে, এই প্লাসটা একে কী করবে, বিকর্ষণ করবে, তাহলে চলে যাবে, কোথাও তুমি জিরো করতে পারবে না। ঠিক এদিকেও তাই, তুমি যদি মাইনাস দাও তাহলেও তুমি দেখো মাইনাস হলে এ আকর্ষণ করবে, এ আকর্ষণ করছে একই দিকে দুজনের ক্ষেত্রে, তাহলে নেট ফোর্স যেটা হবে সেটা সবসময় বাড়বে। তাহলে যদি দুটো সেম হয় সবসময় মাঝামাঝি কোনো একটা জায়গায় বসবে, ঠিক আছে। এবার যদি সেম না হয়, তুমি ধরো একটা প্লাস দিয়েছে একটা মাইনাস দিয়েছে, এবার তুমি কোথায় বসাবে, এটা যে যাই থাক, প্লাস থাক মাইনাস থাক যাই থাকবে থাক, প্লাস মাইনাস দুটো আছে, তুমি কোন জায়গাতে বসাবে। অঙ্ক করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে তুমি দেখো যে এই দিকটাতেও হতে পারে অথবা এই দিকটাতেও হতে পারে, এখন তুমি বসাবে কোন জায়গায় বসাবে, তোমাকে ধরে নাও এদের দুটোর মধ্যে তুমি দেখলে যে কোনটা বেশি কোনটা কম, যেটা বেশি হবে তার ক্ষেত্রে তো ফোর্স বেশি হয়, যেটা কম হবে তার ক্ষেত্রে ফোর্স কম হয়। তাহলে এখন কথা হচ্ছে তুমি যদি যেটা বেশি আছে তার পাশে বসাও তাহলে এর আধান বেশি হওয়ার কারণের জন্য ফোর্স বেশি হবে, দূরত্বটা যেহেতু কম ফোর্সটা বেশি হবে, তাহলে তুমি কখনোই দুটো ফোর্সকে সমান করতে পারবে না। তার মানেটাই হচ্ছে যার পরিমাণ কম হবে তার কাছাকাছি বসবে। বোঝা গেল কী বললাম? তুমি ধরে নাও আমি একটা নিউমেরিক্যাল দিচ্ছি, যে ধরো তোমাকে এখানে দেওয়া আছে +20 কুলম আর এটাকে তুমি ধরে নাও দেওয়া আছে -30 কুলম, ঠিক আছে। অপর একটা তুমি ধরে নাও 10, তুমি +10ই ধরো, +10 কুলম এটা আধান আমি নিলাম, যে সেই +10 কুলম আধানটাকে কোথায় বসালে পরে আমার নেট ফোর্সটা জিরো হবে, অর্থাৎ কোনো বল অনুভব করবে না। তাহলে সেক্ষেত্রে কী করবে, সব থেকে যেটা কম অর্থাৎ 30 আর 20 তার মধ্যে কম কোনটা, কম হচ্ছে 20, তাহলে 20-র পাশে বসাও, অর্থাৎ এইরকম জায়গাতে বসাও, অর্থাৎ এইটা হয়ে গেল +10। এবার দেখো ঘটনাটা কী করছে, একে ঠেলবে একে টানবে, পরিষ্কার কথা। তার মানে এই দুটো বল পরস্পর প্লাস করলে পরে প্লাস মাইনাসে জিরো হওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? তার কারণ হচ্ছে এর অ্যামাউন্টটা কম, অ্যামাউন্ট কম মানে হচ্ছে যে F প্রপোর্শনাল টু Q1 Q2, তাহলে যখন Q1 Q2 এদের গুণফল, তার মানে এটা কম, দূরত্ব আবার F প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্ত করতে তার দূরত্বটা কম, দূরত্ব যেহেতু কম তার মানে ফোর্সটা বেশি, তাহলে একদিক থেকে এর ফোর্সটা কম ছিল, দূরত্ব হওয়ার কারণে জন্য ফোর্সটা বেশি হলো, অন্যদিকে এর যেহেতু অ্যামাউন্টটা বেশি ফোর্সটা বেশি হবে, যেহেতু দূরত্বটা বেড়ে গেছে অর্থাৎ ফোর্সটা কম হবে, মানে দুজনের ক্ষেত্রেই জিরো হওয়ার প্রবাবিলিটি থাকবে। তার মানেই হচ্ছে যে এই দিকেই তুমি বসাতে পারবে। এবার দেখো প্রবলেম খুব ইজি হয়ে যাবে, তার কারণ এটা ডি আছে, তুমি এটাকে ধরে নাও এক্স, কোথা থেকে না এখান থেকে আমি এক্স ধরে নিলাম। তাহলে এই +20-র জন্য এর যে ফোর্স সেই ফোর্সটা কত হবে, সেইটা হবে 20 × 10 / x² ইকুয়ালস টু এর যে ফোর্সটা সেটা হচ্ছে 30 × 10 / x + d²। ঠিক আছে। এবার দেখো তোমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ আছে, অতএব তোমরা এটাকে এই রকম যখন প্রবলেম আসবে, প্রবলেম সব থেকে সহজ উপায় হচ্ছে যেটাকে ভাঙাভাঙি করতে যেও না, সোজা কথা হচ্ছে যেটা প্লাস আছে সেটাকে উপরে তুলে দাও, x + d / x দিয়ে হোল স্কোয়ার করে দাও, ঠিক আছে। এমনিতে 10টা কেটে যাবে, চিহ্ন দেওয়ার দরকার নাই, তাহলে 30/20 3/2 হয়ে গেল। তুমি জাস্ট এটাকে স্কোয়ারটাকে তুলে দিয়ে রুট করে দাও, এইটা হয়ে যাবে 1 + d/x, এই দিকটা হয়ে গেল √3/2। এবার তাহলে d/x কী হলো, d/x ইকুয়ালস টু হয়ে গেল √3/2 - 1। এখান থেকে তুমি এক্সটাকে পেয়ে যাবে, x ইকুয়ালস টু তাহলে কী হবে, x ইকুয়ালস টু হয়ে যাবে d / √3/2 - 1। ইজি তোমার ক্যালকুলেশন চলে আসবে। আর তুমি যদি কোনাকুনি গুণ করতে চাও সেই সিদ্ধার্থের যে উপপাদ্য প্রয়োগ করতে হবে, অনেক ঝামেলা আছে। এইটা হচ্ছে শর্টকাট টেকনিক এবং শর্টকাট পদ্ধতি। আর এছাড়াও অন্য উপায় আছে, যেমন ধরো তুমি যে কোনো জায়গায় বসাও, তুমি এক্স ধরে নাও, সেটাকে দূরত্বকে ভেক্টরে প্রকাশ করো এবং দুটো ফোর্সকে যোগ করে দাও, ইকুয়ালস টু 0 করো, সেটার ঝামেলাটা বেশি। তুমি যদি ছবিটা আঁকতে পারো তোমার পক্ষে অঙ্ক করাটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি বললাম, যে যার অ্যামাউন্টটা কম হবে, প্রথম তোমাকে যেটা দেখতে হবে যে এদের দুজনের যে চিহ্ন আছে সেটা কি সেম
না ডিফারেন্ট। যদি সেম হয় তাহলে এদের মাঝখানে যে কোনো জায়গায় তুমি ছবিটা আঁকো, মানে বসাও, পয়েন্টটাকে বসাও, ঠিক আছে। যদি দুটো আলাদা হয় তাহলে দেখবে কে কম আছে, যে কম আছে তার পাশে বসাবে এবং সেইখান থেকে দূরত্বটাকে ধরে নেবে, ঠিক আছে। দূরত্বটাকে ধরে নেওয়ার পর তারপর কুলম্বের সূত্র অ্যাপ্লাই করবে। কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার পর কোনাকুনি গুণ করে ভাঙতে যেও না। আমি যেমনভাবে বললাম যে স্কোয়ারটাকে হোল স্কোয়ার আকারে নিয়ে নাও, স্কোয়ারটাকে সরিয়ে দিয়ে ওই দিকে রুট দিয়ে দাও, রুট দিয়ে দাও, তোমার ইজি হয়ে যাবে এইটা। এবার তোমার প্রশ্নটা আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে যে কোন বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয় তাহলে এই যে 10 দিয়েছি, 10-এর পরিবর্তে কী হবে, +1 হয়ে যাওয়া মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে প্রবলেমটা এরকম হতে পারে যে ফোর্সটা জিরো হতে পারে অথবা ইলেকট্রিক ফিল্ড। তাহলে এইটাই পদ্ধতি, ঠিক আছে। বেশ, আজ আর কিছু বলছি না, তোমরা যেটুকু পড়েছো সেইগুলোই এনাফ। আর তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে, এখন থেকে অতটা স্ট্রেস নিও না, ঠিক আছে। আর পরীক্ষার হলে গিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, যেগুলো সহজ মনে হবে সেগুলো আগে অ্যাটেম্প্ট করে দেবে, তারপর বাকি যেগুলো কঠিন আছে সেগুলোতে হাত দেবে। আর ওই যে বললাম যে নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো করবে সেগুলো কিন্তু একটু চোখ কান খুলে রেখে, তখন ছবিটা আঁকবে, ছবি আঁকলে পরে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশ কম। তুমি পরপর করে যেতে পারো, তোমার অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে, কিন্তু তুমি যখনই কোনো বিষয়ে ছবি আঁকবে তখন তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এমনও হতে পারে হয়তো ভুল হয়ে যেতে পারে, তুমি যদি ছবিতে প্রকাশ করে দিতে পারো, পরীক্ষক হয়তো বা এই কারণের জন্য তোমাকে মার্কস দিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, গুড লাক, ভালো করে পরীক্ষা দাও।